সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় তিতুমিরকে নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে কাকে নিয়ে আলোচনা করা হয়েছে? তিতুমির। তিতুমির হচ্ছেন গিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন মহানায়ক। তাকে হচ্ছে আমরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশরা যখন আমাদের এই দেশের সাধারণ মানুষ, সাধারণ কৃষক শ্রমিকদের উপর অত্যাচার করেছিলেন, তখন তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, যুদ্ধ করেছিলেন এবং সেখানে শহীদ হয়েছিলেন। তার সেই বিদ্রোহকে বাঁশের কেল্লা বিদ্রোহ বলা হয়। আমরা আজকে সেই নায়ক, ইতিহাসের নায়ক তিতুমিরকে নিয়ে আলোচনা করব। তোমাদের এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমরা অদম্য একাডেমি থেকে একটা কোর্স শুরু করেছি। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমরা ক্লাস থাকবে। আমরা হচ্ছে গিয়ে ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেগুলো তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আসবে, সব কিছু আমরা এই কোর্সের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা ক্লাস দিব। সেগুলোর কীভাবে প্রস্তুতি নিতে হয়, সেগুলোর প্রশ্ন আমরা ক্লাসের মধ্যে সলভ করে দিব, যাতে তোমাদের পরিপূর্ণ একটা প্রস্তুতি হয়ে যায়। তোমরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক হও এবং সেখানে একটা ভালো ফলাফল নিয়ে আসে যাও, এই বছর কিন্তু তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রায় ৭৯,০০০ পরীক্ষার্থী বৃত্তি পেয়েছেন। তাই তোমরাও যদি এই বছর একটা বৃত্তি নিশ্চিত করতে চাও, তাহলে তোমরা এই কোর্সে এনরোল করতে পারবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই সাথে হচ্ছে গিয়ে আমাদের এনরোল করার লিঙ্কও দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি কল করে আমরা হচ্ছে গিয়ে এই ফুল কোর্সে ভর্তি হতে পারো। তো আসো শুরু করি আমরা আজকের চ্যাপ্টারটা, বাংলা দ্বিতীয় অধ্যায় তিতুমির। তো চ্যাপ্টারের নামই হচ্ছে তিতুমির। চ্যাপ্টারের নাম কি? তিতুমির। তো চ্যাপ্টারের প্রথমে আমরা শুরুতে আলোচনা করব তিতুমিরের এই চ্যাপ্টারের শুরুর দিকে তিতুমিরের জন্ম এবং তার নামকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। তো কীভাবে তার নামটা রাখা হলো? তিতুমির খুব সুন্দর একটা নাম না, ইন্টারেস্টিং একটা নাম। এই নামটা আসলে কোথায় থেকে আসলো? তো তিতুমির জন্মগ্রহণ করেছেন কত সালে? শুরুতে, চ্যাপ্টারের শুরুতেই একটা সাল আছে, ১৭৮২ সাল। ১৭৮২ সাল। আমরা ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ যেই হচ্ছে ইনফরমেশনগুলো আছে, সেগুলো হচ্ছে আমরা ক্লাসের মধ্যেই বারবার রিপিট করব, যাতে ক্লাস করার মাধ্যমে তোমাদের সেই ইনফরমেশনগুলো মুখস্থ হয়ে যায় এবং তোমরা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারো। তোমাদের কিন্তু এখানে এই শব্দগুলো থেকে, এই গুরুত্বপূর্ণ শব্দ থেকে শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্ন, সত্য মিথ্যা, এগুলা প্রশ্ন আসবে। তাই এগুলো মনে রাখা খুবই জরুরি। তাহলে ১৭৮২ সালে কে জন্মগ্রহণ করছিলেন? তিতুমির। কোন গ্রামে? তার যেই গ্রামে জন্মগ্রহণ করছিলেন তার নাম হলো হায়দারপুর। হায়দারপুর। নামগুলা লিখে লিখে মনে রাখতে হবে তোমাদের। আমি যখন খাতায় এখানে বোর্ডে লিখছি, তখন তোমরা খাতায় লিখো নামগুলা, যাতে তোমরা দেখবা যে নামটা মনে আছে হায়দারপুর, কিন্তু লিখতে দেরি হয়ে যাচ্ছে পরীক্ষার খাতায়, কারণ হায়দারপুর বানানটা আসতেছে না কিংবা সালটা বানান আসতেছে না। যখন লিখবা, একবার লেখা কিন্তু 10 বার পড়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তোমরা যদি মনোযোগ দিয়ে লিখতে পারো। হায়দারপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তো তার জন্মের পরে কি হলো? তার কঠিন অসুখ হলো। কঠিন অসুখ হলো। আচ্ছা, এই যে অসুখ বানানটা লিখো তোমরা। ও কি হইছে? কঠিন অসুখ হইছে। আচ্ছা, তখন তিনি কোন বংশের ছেলে? তিনি হচ্ছেন গিয়ে সৈয়দ বংশের ছেলে। তিনি কোন বংশের ছেলে? তিনি হচ্ছেন সৈয়দ বংশের ছেলে। এখন তার নাম রাখা হবে দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে তার অসুখ হয়েছে, তার নাম রাখা হবে। ছোটবেলায় তো শিশুদের নাম রাখা হয়। তো আচ্ছা, এখন অসুখ হলে বাবা মারা বসে, তার বাবা এবং মা বসে কথোপকথন করছেন, অর্থাৎ আলাপ করছেন যে এই যে অসুখ হলো, এখন অসুখের তো হচ্ছে চিকিৎসা করতে হলে ঔষধ খাওয়াতে হবে। তো ওষুধ তো আমরা জানি, ওষুধ কি হয়? ওষুধ হচ্ছে গিয়ে তেতো হয়। ওষুধ কি হয়? ওষুধ হচ্ছে গিয়ে তেতো হয়। এখন তেতো ঔষধ তো হচ্ছে এই বাচ্চা খাবে না, শিশুরা তো তেতো ঔষধ খেতে চায় না। আমরা বড়রাই হচ্ছে গিয়ে তেতো ঔষধ খেতে আমাদের অপছন্দ। তাহলে শিশুরা কিভাবে তেতো ঔষধ খাবে? তো তেতো ঔষধ তাকে দেওয়া হলো। দেখা গেল কি, আরে বাহ, ও তো হচ্ছে গিয়ে তেতো ঔষধ খেয়ে ফেলতেছে। কোনো হচ্ছে গিয়ে বিরাগ না করেই তেতো ঔষধ খেয়ে নিল। যার আরো 10-12 দিন পরে কি হয়েছে? তেতো ঔষধ, অসুখ তো হচ্ছে গিয়ে ওষুধ খাইলো শিশুটা। তো 10-12 দিন পরে শিশুরা যেহেতু হচ্ছে গিয়ে ওর এই তেতো ঔষধটাই ওর প্রিয় হয়ে গেল। তেতো অনেকদিন ধরে তো ওষুধ খাচ্ছে, সেই তেতো ঔষধটা তার প্রিয় হয়ে গেল। যেহেতু তেতো ঔষধ তার প্রিয় হয়ে গেল, সেই তেতো থেকে তার নাম হইল তিতু। সেই তেতো থেকে তার নাম রাখলো কি? তিতু।
আচ্ছা, এখন বুঝতে পারছো এই নামটা কেন বলছিলাম যে তিতু নামটা খুব ইন্টারেস্টিং, এবং ওর বাবা মা বললো তাহলে আজ থেকে ওর নাম কি তিতু, আর তিতুর সাথে মির যুক্ত হয়ে তার নাম হলো তিতুমির। তিতুমির বানানটা একটু লিখো তো খাতায়। তিতু তো রস্বইকার তো, এইখানে কিন্তু রস্বইকার, আর মিরের কিন্তু দীর্ঘইকার, ময়ের সাথে দীর্ঘইকার, ঠিক আছে, তিতুমির। আচ্ছা, তাহলে ওর নামটা কিভাবে রাখা হয়েছিল? ওর কঠিন অসুখ হয়েছিল, বাবা মা বললেন ওষুধ তো তেতো হয়, তেতো ওষুধ খেতে পারবে না, কিন্তু ও দেখা গেল যে 10-12 দিনে সেই তেতো ওষুধই ওর প্রিয় হয়ে গেল, এবং সেখান থেকেই ওর নাম রাখলো ওর বাবা মা তিতুমির। তাহলে আসুন উনার সম্পর্কে আমরা আরো জানবো। এই চ্যাপ্টারে কিন্তু গল্পের মাধ্যমে উনার সম্পর্কে আরো বেশি ইনফরমেশনটা দেওয়া হয়েছে, যেহেতু তোমরা হচ্ছে গিয়ে ক্লাস 5-এ পড়ো, গল্পের মাধ্যমে যাতে তোমরা শিখতে পারো উনার সম্পর্কে, সেজন্য এটা আলোচনা করা হয়েছে। তো তিতুমির কোথায় পড়তেন? তিতুমির পড়তেন হচ্ছে প্রথম দিকে চ্যাপ্টারে উনাকে পড়তো এরকম বলা হচ্ছে, কারণ উনি তো তখনও শিশু, সেজন্য উনাকে তিতুমির পড়তো এভাবে বলা হচ্ছে, কিন্তু আমরা হচ্ছে গিয়ে উনাকে তিতুমির পড়তেন বা বলতেন, এবং আমরা বলতে পারি, কোনো অসুবিধা নাই। তো তিতুমির পড়তো কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসা বানানটা লিখো, কারণ পরীক্ষায় আসতে পারে শূন্যস্থান পূরণ। তিতুমির পড়তেন কোথায়? মাদ্রাসায়। তিতুমির পড়তেন মাদ্রাসায়। আচ্ছা, তো তিতুমির আর তার বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে, কার মধ্যে? তিতুমিরের সাথে তার বন্ধুদের কথোপকথন হচ্ছে। তো তিতুমির বললেন আজকে যে তিতুমিরের ঠিক বলেছে, তিতুমির তোমার মনটা অনেক বড়। তিতুমিরের বন্ধুরা তিতুমিরকে বলতেছে যে তিতুমির তোমার মনটা হচ্ছে অনেক বড়, তোমার মনটা সত্যি অনেক বড়, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। তার মানে যেহেতু উনার যার মন বড়, সে কি বলে, সে শুধু নিজেকে নিয়ে চিন্তা করে না, সে তার পরিবারকে নিয়ে চিন্তা করে, এরপরে সমাজকে নিয়ে চিন্তা করে। যার মন আরো বড়, সে তার দেশকে নিয়ে চিন্তা করে, আর যার মন সবচেয়ে বড়, সে সারা বিশ্বকে নিয়ে, বিশ্বের সবাইকে নিয়ে চিন্তা করে। আচ্ছা, তো তিতুমির কি করতেন? তিতুমির ছোটবেলা থেকে হচ্ছে গিয়ে ডনকুন্তি করত। কি করত? ডনকুন্তি করত, তারপরে লাঠি খেলা করত, তারপরে তীর ছুড়া শিখতো, তরবারি চালানো শিখতো। কি কি শিখতো বলো তো? তিতুমির হচ্ছে ডনকুন্তি করত, তারপরে হচ্ছে লাঠি খেলা করত, আর হচ্ছে তীর চূড়া জানো, তীর ধরে এরকম হচ্ছে গিয়ে একটা টার্গেট নিত, ওই জায়গায় হচ্ছে গিয়ে তীর ফেলা যায় কিনা সেটা প্র্যাকটিস করত। তারপরে হচ্ছে তরবারি চালানো শিখতো। তখন বাংলাদেশ শাসন করতো ইংরেজরা। তখন আমরা প্রথমেই বলছিলাম না, ইংরেজরা এই ভারত উপমহাদেশ 1757 সাল থেকে, 1757 সালে একটা যুদ্ধ হয়েছিল। 1757 সালে পলাশির যুদ্ধ বলা হয়, পলাশির যুদ্ধ হয়েছিল। সেখানে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা হেরে যান। এরপরে হচ্ছে গিয়ে ইংরেজদের অধীনেই মোটামুটি চলে আসে। প্রথমে ইংরেজদের অনুগত কিছু হচ্ছে গিয়ে লোকেরা বাংলাদেশ শাসন করত, মীর জাফর, মীর কাসেম, এরপরে সরাসরি ইংরেজরাই শাসন করত। তো আমরা তো দেখে আসছি তিতুমিরের জন্ম 1782 সালে, তার মানে তার জন্মের পর থেকেই সে দেখতেছে কারা শাসন করতেছে? ইংরেজরা শাসন করতেছে। আচ্ছা, তো ইংরেজদের কত হচ্ছে গিয়ে আলোচনা কি, ইংরেজদের মূল টার্গেট কি ছিল? ইংরেজরা এই দেশের মানুষকে, প্রথমে ওরা এসেছিল ব্যবসা বাণিজ্যের জন্য, কিন্তু ওরা আস্তে আস্তে কি করলো, যুদ্ধের মাধ্যমে এই দেশের শাসনভারও ওরা ক্যাপচার করার চেষ্টা করলো, এবং ওরা কি করলো যে এই দেশের টাকা, এই দেশের অর্থ সম্পদ, এই দেশের যে শিল্পগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে তাদের দেশে পাচার করা শুরু করলো, এবং এই দেশকে শোষণ করা শুরু করলো। কি করলো? এই দেশকে শোষণ করা শুরু করলো। সেজন্য এখানে একটা কথোপকথন দেওয়া আছে, এই দেশের টাকায়, এখানে দেশের, ওরা তো হচ্ছে গিয়ে ইংরেজরা দেশের হচ্ছে গিয়ে দোকে কিভাবে লিখে? ডি দিয়ে লিখে। তো বাংলা ড্যাশ পড়ে ওরা অনেক সময়, যারা হচ্ছে গিয়ে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, সেজন্য দেশের টাকায় লিখছে এখানে। দেশের টাকায় আমরা ধনী হব, দেশের টাকায় আমরা কি হব? ধনী হব, মানে এখানে ধনী হব ওরা বুঝাইতেছে। ওরা এই দেশের টাকায়, এই দেশের টাকা নিয়ে ওরা ধনী হয়ে যাবে। আচ্ছা, তো এখানে মূলত এই জায়গাটা আমরা আলোচনা করে কি শিখলাম, যে তিতুমিরের
তিতুমির তার বন্ধু বান্ধবদের কাছ থেকে এই যে জিনিসটা শুনলো যে ওর হচ্ছে গিয়ে মনটা অনেক বড় এবং ও দেশের জন্য কিছু, ওরা হচ্ছে গিয়ে আলোচনা করতেছে যে ওরা দেশের জন্য কিছু করবে। আর ওইদিকে ইংরেজরা তো এই দেশ শাসন করতেছিল তখন, ইংরেজরা হচ্ছে গিয়ে এই দেশের টাকায় ওরা ধনী হবে কিভাবে সেই ফোন দিয়ে আটতেছিল। তো আর তিতুমির কি করতো, ছোটবেলা থেকে ওরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের যেই খেলাগুলা যুদ্ধের জন্য মানুষকে প্রস্তুত করে সেই ধরনের খেলা শিখতো, তরবারি চালাতো, তীর চালানো শিখতো, তারপরে হচ্ছে লাঠি খেলা করতো। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। তো একদিকে যেরকম ইংরেজরা শাসন করতো, অন্যদিকে দেশে ছিল জমিদারদের মানে অত্যাচার। জমিদার কারা? জমিদার হলো যারা হচ্ছে দেশের একটা অংশ, দেশের কিছু ছোট ছোট কিছু অঞ্চল, ওই অঞ্চলে হচ্ছে গিয়ে ওরা কর আদায় করতো, সাধারণ কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করত। তো এদেরকে জমিদার বলা হতো, তাই না? এই জমিদাররা হচ্ছে গিয়ে এই কৃষকদের উপর অত্যাচার করত। কৃষকরা যদি ফসল ভালো হোক না হোক ওদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করার চেষ্টা করত। তো জমিদার আর প্রজার মধ্যে, প্রজা বলতে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গরিব মানুষ ছিল এবং যারা হচ্ছে ওই জমিদারের অধীনে কাজ করত কিংবা কৃষক, সাধারণ কৃষক হিসেবে কাজ করত, জমিদারকে খাজনা দিত, সেই গরিব মানুষরা হচ্ছে গিয়ে প্রজা। তো জমিদার আর প্রজার মধ্যে সেখানে কথোপকথন হচ্ছিল যে হুজুর আমি গরিব মানুষ, গত বছর বানের জলে, বান মানে হচ্ছে বন্যা, বানের জলে মানে কি, বন্যার পানিতে ধান ভেসে গেছে। ধান, কৃষকরা, এদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষকরা কি ফলায়, ধান ফলায়, মৌসুমে ধানের মৌসুম আসে ধান ফলায়। তো ধান ভেসে গেছে, যখন বন্যা আসে তখন হচ্ছে গিয়ে ধান বা ফসল যেগুলো আছে সেগুলো হচ্ছে প্লাবিত হয়ে যায়, বন্যার পানিতে ডুবে যায়, সেজন্য হচ্ছে কি ভালো ফসল হয় না। তো বলতেছে কৃষক আমি গত বছর বানের জলে মানে বন্যার পানিতে ফসল ডুবে গেছে, তো খাজনা কিভাবে দিব? এই যে বললাম না ট্যাক্স, আমরা যে ট্যাক্স বলি না, সেগুলো জোর করে ওদের এই কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করত। তো এইটা বলার পরে, প্রজা বলার পরে জমিদার বলতেছে চাবকে পিঠের চামড়া তুলে নেব, চাবকে পিঠের চামড়া তুলে নেব। চাবকে মানে হচ্ছে গিয়ে চাবুক মেরে, চাবকে মানে কি, চাবুক মেরে। চাবুক কি, এই যে আমরা হচ্ছে গিয়ে প্যান্টের মধ্যে যে বেল্ট পরি না, এরকম হচ্ছে গিয়ে চামড়ার কিছু হচ্ছে গিয়ে রশির মতো ছিল, বেল্টের মতো ছিল, এইগুলা লম্বা লম্বা এরকম বেল্টের মতো হচ্ছে গিয়ে কিছু চাবুক, এগুলাকে চাবুক বলা হইতো। এগুলো শাস্তি দেওয়ার জন্য ছিল, কিসের জন্য, গরিব প্রজাদেরকে অত্যাচার করার জন্য, শাস্তি দেওয়ার জন্য হচ্ছে এই চাবুকগুলা ব্যবহার করা হইতো। এগুলা পিঠে এগুলা আঘাত করা হইতো চাবুক দিয়ে। তো এখানে ওরা আঞ্চলিক ভাষায় বলতেছে চাবক পিঠের, চাবকে মানে চাবুক মেরে পিঠের চামড়া তুলে নেব। গরিব কৃষক এসে বলতেছে এবছর তো বন্যার পানিতে কি হয়ে গেছে, ফসল বেসে গেছে, তাহলে আমি কিভাবে আপনার খাজনা দেব? ও বলতেছে চাবকে মানে চাবুক মেরে তোমার পিঠের চামড়া তুলে নিব, মানে শাস্তি দেওয়ার ভয়ে দেখাচ্ছে। তো সেই সময় তিতুমির কি করলেন, তিতুমির সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। এই জায়গাটা মনে রাখো, অন্যায় শব্দটা এখন লিখে রাখো। আমি দেখবা যেগুলো বলতেছি সেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এই বানানগুলো গুরুত্বপূর্ণ। ও দন্তান্ন জফলা আকার অন্তুস্ত অন্যায়, অন্যায়ের বিরুদ্ধে কি করতেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন এবং তিনি স্বাধীনতার কথা বললেন। মানুষকে স্বাধীনতা মানে কি, এই যে আরেকজন জমিদার কিংবা ইংরেজদের অধীনে অত্যাচারিত হতে হচ্ছে, তারা আমাদের শাস্তি দিচ্ছে অন্যায়ভাবে, তারা আমাদের হচ্ছে গিয়ে ফসলগুলা কেড়ে নিচ্ছে, এটা হচ্ছে পরাধীনতা। এটা কি পরাধীনতা, এটা গুলামি। আর এটার বিরুদ্ধে অপোজিটটা কি, স্বাধীনতা। যখন আমরা নিজের মতো করে চলতে পারবো, আরেকজন আমাদের অত্যাচার করতে পারবে না, তখন সেটাকে বলবো আমরা স্বাধীনতা। তিতুমির সেই স্বাধীনতার কথা বলতেন। তো এরপরে কি হইল, এখন হচ্ছে জমিদার আর ইংরেজদের মধ্যে কথোপকথন হচ্ছে। তো ইংরেজরা আর জমিদার তারা তো বাই বাই বাই, তাদের মধ্যে সম্পর্ক আছে, কারণ এই জমিদাররা কিন্তু যে খাজনাটা গরিব কৃষকদের কাছ থেকে তুলে সেটা আবার ইংরেজদের কাছে পৌঁছায়, এর একটা অংশ কি সেজন্য ইংরেজ আর জমিদারদের মধ্যে একটা কি আছে, পারস্পরিক সম্পর্ক আছে। তো তারা আলোচনা করতেছে, ইংরেজরা বলতেছে টিটুমির বড্ড অসুবিধা করিতেছে, টিটুমির বড্ড অসুবিধা। আমরা একটু আগে পড়ছিলাম না, দয়ের উচ্চারণ ইংরেজরা ডি এর মতো করে, কিসের মতো করে, ডি এর মতো করে, ওরা দয়ের সুন্দর করে উচ্চারণ করতে পারে না, সেজন্য বা তয়ের উচ্চারণ ওরা কিসের মতো করে, টি এর মতো করে।
টিটুমির, সেজন্য তিতুমির না বলে টিটুমির বলতেছে। টিটুমির বড্ড অসুবিধা করতেছে, বুঝতে পারছো কেন বলতেছে? কারণ ওরা তো সুন্দর করে বাংলা বলতে পারে না, ওরা ইংরেজি থেকে আসতেছে। এটা কাকে বলতেছে? জমিদারকে বলতেছে, জমিদারকে বলতেছে। এরপর জমিদার কি বলতেছে? জমিদার বলতেছে না, তিতুমিরকে নিয়ে আর পারা যাচ্ছে না, তিতুমিরকে নিয়ে আর পারা যাচ্ছে না, তাকে শায়েস্তা করতে হবে। তাকে কি করতে হবে? ওকে শায়েস্তা, শায়েস্তা মানে কি? ওকে শাস্তি দিতে হবে, ওকে হচ্ছে গিয়ে ওর কাজগুলা বন্ধ করতে হবে, ওকে এমনভাবে পরাস্ত করতে হবে যাতে ও আর এইগুলা কাজ না করে। ওকে কি করতে হবে? শাস্তি করতে হবে বা দমন করতে হবে। এটাই হচ্ছে শায়েস্তার মানে, ওকে বাধা দিতে হবে। আচ্ছা, তো এখন হচ্ছে তিতুমিরকে যেহেতু ইংরেজরাও তিতুমির যেহেতু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছেন, তারপরে স্বাধীনতার কথা বলতেছেন, সেজন্য জমিদার আর ইংরেজরা মিলে তার বিরুদ্ধে ফন্দি আটতেছিল যে কিভাবে তিতুমিরকে শায়েস্তা করা যায়। সেজন্য তিতুমির তার বাড়ি ছেলে কোথায় চলে গেছেন? নারিকেল বাড়িয়ায়। তিতুমির গ্রাম ছেড়ে কোথায় গেছেন? নারকেল বাড়িয়া। নামটা লিখে রাখো, নারকেল, বড় নাম যেহেতু সেজন্য পরীক্ষায়ও আসতে পারে। তুমি গ্রাম ছেড়ে কোথায় গেছিলেন? নারকেল, প্রথমে হচ্ছে নারকেল, এরপরে বাড়িয়া, একসাথে কিন্তু লিখতে হবে, নারকেল বাড়িয়া। আচ্ছা, নারকেল বাড়িয়ায় গেলেন। তো তিতুমিরের কথোপকথন হচ্ছে এখন আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না। এই যে গরিব কৃষকদের হচ্ছে খাজনা দিতে হয় বাধ্য হয়ে, তো তিনি বললেন যে আমাদের লড়াই করতে হবে কাদের বিরুদ্ধে? এই জমিদারদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে। আমরা খাজনা দেব না। আমরা কি দেব না? খাজনা দেব না। সব জমি আমাদের, এই দেশের জমি তো এই দেশের কৃষকদের, এই দেশের মানুষের, সব জমি আমাদের। দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা, দেশ থেকে ইংরেজদের কি করব? তাড়াবো। তয় আকার ডয়বিন্দ র আর ব, তাড়াবো। আমরা তাড়াবো, আমরা কি করব? তাড়িয়ে দেব, আমরা এদেরকে হচ্ছে কি এখান থেকে সরিয়ে দেব বা তাড়িয়ে দেব, এটাই হচ্ছে তাড়াবো, বুঝাচ্ছে। তো এই দেশ আমাদের, এই জমি আমাদের, এই দেশ আমাদের, এই জমি আমাদের। তো যখন যেহেতু ইংরেজদের তাড়াবেন এবং উনি কোথায় চলে গেছেন? নারকেল বাড়িয়ায়। তো সেখানে গিয়ে তিনি কি করছেন? একটা বাঁশের কেরা বানিয়ে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছেন। কাকে প্রশিক্ষণ দিচ্ছেন? লিখো তো, তরুণদের। তরুণ বানান কিন্তু মূর্ধন্য দিয়ে, তিনি তরুণ। আর এই যে রর পাশে তোমরা দিতে পারো, আবার রয়ের রস্যকারও দিতে পারো, বানান দুটাই ঠিক আছে। তরুণদের, ঠিক আছে, তরুণদের। আর আমরা যদি অন্যভাবে লিখি সেটা হবে রয়ের পাশে এরকম, এভাবে হচ্ছে রস্যকার দেওয়া যায় রয়ের সাথে। তরুণদের কি করতেছিলেন? তরুণদের প্রশিক্ষণ দিচ্ছিলেন, তরুণদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। তো প্রশিক্ষণ মানে কি? এই যে যুদ্ধের জন্য তিনি ছোটবেলায় শিখছিলেন না কিভাবে হচ্ছে তরবারি চালাতে হয়, কিভাবে তীর চালাতে হয়, কিভাবে কুস্তি করতে হয়, কিভাবে হচ্ছে এই যে যুদ্ধের যেই জিনিসগুলা, প্রশিক্ষণগুলো তিনি ছোটবেলা থেকে সেগুলো তার বন্ধু বান্ধবদের সাথে প্রশিক্ষণ নিচ্ছিলেন, এবং তিনি ছোটবেলাগুলো ভালোবাসতেন, সেজন্য উনি এগুলা করতেন, তরবারি চালানো জানতেন। আর সেজন্য তিনি কি করলেন? বাঁশের কেল্লা বানিয়ে, বাঁশের কেল্লা বানিয়ে, বাঁশের কেল্লাটা লিখে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাঁশের কেল্লা, এটার উপর কি আছে? চন্দ্রবিন্দু, বয়ের উপর চন্দ্রবিন্দু আছে। বাঁশের কেল্লা, বাঁশের কেল্লা বানিয়ে তিনি কি করছিলেন? ক একার লয় লয় আকার। আচ্ছা, বাঁশের কেল্লা বানিয়ে তিনি তরুণদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। আচ্ছা, এবার ইংরেজদের বিরুদ্ধে কি করবেন? অস্ত্র ধরব আমরা। এবার ইংরেজদের বিরুদ্ধে কি ধরবেন? অস্ত্র। অস্ত্র বানানটা কিরকম? ও দন্তীয় শয় আর তয় আর র, ত যুগ রফল, তো আর যদি রফলা, এই দুইটা যুক্ত করি, এটাকে আমরা থ্রো এভাবে লিখতে পারি। শুধু অন্তস্থ আমরা এ দিয়ে উপরে যদি আমরা মাত্রা দিয়ে দিই, তখন এটা থ্রো হয়ে যায়, তো রফলা। তো আমরা এই দন্তীয় শ এর নিচে তয় রফলা দিব, এটা হবে অস্ত্র। আমাদের কিন্তু যুক্তবর্ণ বাংলায় পরীক্ষায় আসে, সেজন্য কোন যুক্তবর্ণ কোনটা সেগুলো আমাদের বারবার মনে রাখতে হবে। এখন যদি বলে অস্ত্র এর দন্তীয় শ তয় রফলা, এটা মানে কি? এইটা মানে হচ্ছে দন্তীয় স যুগ ত যুগ রফলা, রফলা। পাশে রফলা এটা লিখে দিতে পারো, বা এরভাবে রফলা দিতে পারো। আচ্ছা, তো আমরা কি করব? ইংরেজদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরবো, ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো
কোন ম্যাজিস্ট্রেটকে পাঠানো হলো? ম্যাজিস্ট্রেট মানে হলো কোনো একটা অঞ্চলের যিনি দায়িত্বে থাকেন, যিনি হচ্ছে গিয়ে সেই অঞ্চলের যে প্রশাসনিক দায়িত্ব আছে, সেই প্রশাসনিক দায়িত্ব যিনি পালন করেন তাকে সেই অঞ্চলের ম্যাজিস্ট্রেট বলা হয়। তো একজন সেই অঞ্চলের ম্যাজিস্ট্রেট ছিলেন ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার। আচ্ছা, তো ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, তা তিতুমিরে এই যে মানুষ তরুণদের প্রশিক্ষণ দিচ্ছেন এগুলা থামানোর জন্য। কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। তিনি কি করছেন, এসে যেই প্রশিক্ষণ দেখলেন বা যেই হচ্ছে গিয়ে বাঁশের কেল্লা দেখলেন, সেখান থেকে তিনি তার সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। তো এখন হচ্ছে গিয়ে ইংরেজদের মধ্যে পালিয়ে গিয়ে ইংরেজদের মধ্যে কথোপকথন হচ্ছে যে ধর ধর, পালাও পালাও, ওরা আমাদেরকে মারিয়া ফেলিবে। ওরা যখন হচ্ছে দেখছে যে এই যে তিতুমিররা প্রশিক্ষণ নিচ্ছে, তিতুমিররা হচ্ছে গিয়ে এখন তরবারি চালাতে পারেন বা তীর চালাতে পারেন, তো তারা হচ্ছে গিয়ে কি বললেন, ইংরেজরা বললেন যে ধর ধর, পালাও পালাও, আমরা হচ্ছে আমরা যদি এখন পালাতে না পারি কি করবে ইংরেজ, এই যে তিতুমিরের দলরা আমাদের, তিতুমির তার দলবল নিয়ে আমাদের মেরে ফেলবে। আচ্ছা, তো আসো আমরা এখানে এই স্লাইডে আমরা কি পড়ছি, এখানে আমরা পড়ছি মূলত হচ্ছে গিয়ে তিতুমির তার গ্রাম থেকে ছেড়ে নারকেল বাড়িয়া চলে আসছেন এবং সেখানে ব্রিটিশদের জন্য বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কি করছেন, বাঁশের কেল্লা তৈরি করছেন এবং তরুণদের প্রশিক্ষণ দিয়েছেন। তো এটা ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছেন। তো ইংরেজদের বিরুদ্ধে এই অস্ত্র ধারণের জন্য ইংরেজরা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠালেন কি করার জন্য, এই তিতুমিরকে দমন করার জন্য। কাকে পাঠাইছিলেন? ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠাইছেন। তো ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানোর পরে তারা তিতুমিরকে দেখে পালিয়ে চলে আসছেন, পালিয়ে দর দর পালাও পালাও বলে চলে আসছেন। ঠিক আছে, এখন আমরা শিখবো এর পরের অংশ। তিতুমির বললেন চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। চাষিদের নীল চাষ, এই গল্পটা আমি তোমাদের একটু বলি, না হলে তোমরা বুঝবে না। যখন ইংরেজরা শিল্প কারখানা গড়ে তুললো, তখন আমি আজ থেকে 200-300 বছর আগের কথা বলতেছি, যে যখন ইংরেজরা হচ্ছে গিয়ে তাদের দেশের মধ্যে কলকারখানা, কাপড় তৈরি কলকারখানা তৈরি করলো, তখন বিপুল পরিমাণে সাদা কাপড় তৈরি হতো বা অন্য অন্য কালারেরও কাপড় তৈরি হতো। কাপড়কে সুন্দর রাখার জন্য কিংবা কাপড় তৈরির জন্য নীলের প্রয়োজন ছিল। আমরা সাদা কাপড়, সাদা স্কুল ড্রেসের মধ্যে আমরা নীল দেই না, এই নীল মূলত হচ্ছে গিয়ে সাদা কাপড়ের জন্য প্রচুর পরিমাণে তৈরি হতো। তো এত পরিমাণ তো তাদের দেশে তো এমনিতেই বছরের বেশিরভাগ সময় তো কি হয় না, চাষাবাদ হয় না, সেজন্য তারা এই দেশের কৃষকদের উপর অত্যাচার চালাতো যাতে তোমরা নীল চাষ করো। নীল কাদের প্রয়োজন? ওদের প্রয়োজন। আর অত্যাচার করছে কাদের? এই দেশের কৃষকদের বাধ্য করছে যাতে নীল চাষ করে তাদের দেশে রপ্তানি করতে পারে, তাদের দেশে সেটা পাঠাতে পারে। কিন্তু এদেশের কৃষক যখন নীল চাষ করে তখন প্রথমত হচ্ছে গিয়ে জমি খারাপ হয়ে যায়, জমি অনুর্বর হয়ে যায়। এক নাম্বার হচ্ছে কি, আমরা সহজভাবে বলি, জমি খারাপ হয়ে যায় বা অনুর্বর হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে জমিতে যখন নীল চাষ করা হয় তখন অন্যান্য ফসল, যেটা নীল তো আমাদের এত প্রয়োজন নাই, আমরা তখন এত পরিমাণ নীল চাষ করি না, তখন অন্যান্য ফসল কি করতে পারতো না, উৎপাদন করতে পারতো না, অন্যান্য ফসল উৎপাদন করতে পারতো না। আচ্ছা, এই যে দুইটা সমস্যা হলো, যে নীল চাষিদের বাধ্য করতেছে আর এই দেশের নীল চাষিরা যখন নীল চাষ করতেছে তখন তাদের সমস্যা হচ্ছে। এই সমস্যার মধ্যে ইংরেজরা এই দেশের কৃষকদের অত্যাচার করা শুরু করলো, ওরা নীল চাষ করতে বাধ্য হয়। তিতুমির সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন এবং তখন হচ্ছে গিয়ে তিনি বললেন চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। নীল চাষে কিসে বাধ্য করা যাবে না? নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন। নীলকুঠি মানে কি? নীলকুঠি মানে হচ্ছে যেখানে ওই যে যেই নীল উৎপাদন হতো সেই নীলগুলা সেখানে স্টোর করা হতো, বা যারা ইংরেজরা দায়িত্বে ছিল যে কৃষকদের বাধ্য করে অত্যাচার করে নীল চাষ করাবে, এরপরে হচ্ছে গিয়ে সেই নীলকুঠিতে নিয়ে সেগুলা কি করতো, জমা করে রাখতো। তো সেই নীলকুঠি করে নিলেন তিতুমির, কয়েকটা যুদ্ধ করে কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন। নীলকুঠি বানানটা লিখে রাখো, কি দখল করছেন?
কুটি, কয় রসইকার ঠয় দীর্ঘইকার, ঠয় রসইকার, কয় রসৌকার আর ঠয় রসইকার নীলকুঠি দখল করে নিছেন। আচ্ছা, তো 1831 সালে কি হয়েছে, লর্ড বেন্টিং বিশাল সেনাবহর নিয়ে হচ্ছে কি করছেন, তিতুমিরকে শায়েস্তা করার জন্য আসলেন, তিতুমিরকে শায়েস্তা করার জন্য আসলেন। তো ইংরেজরা তখন বলা বলি করলো, যেহেতু লর্ড বেন্টিং মানে হচ্ছে গিয়ে উনি বিশাল সেনাবাহিনী নিয়ে আসেন, সেনাবাহিনীর সাথে বড় বড় বন্দুক ছিল, কামান ছিল, তো ওরা বলা বলি শুরু করলো যে এই কামানের সামনে ওরা দাঁড়াতে পারবে না মানে দাঁড়াতে পারবে না আর কি। তো ইংরেজরা তো হচ্ছে গিয়ে, এটা কত সালের ঘটনা, এটা হচ্ছে 1831 সাল, 1831 সালের ঘটনা, সালটা মনে রাখো। আমরা এখন পর্যন্ত দুইটা সাল গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে 1782 সালে তিতুমির জন্মগ্রহণ করছেন, কোথায়, সেটা হচ্ছে গিয়ে হায়দারবাদে। তো এরপরে তিনি হচ্ছে গিয়ে নারকেলবাড়িয়া চলে আসেন, সেখানে বাঁশের কাল্লা করেন, তরুণদের প্রশিক্ষণ দেন, যুদ্ধ করেন, এবং 1831 সালে কি করছেন, লর্ড বেন্টিং তিতুমিরকে শায়েস্তা করার জন্য বিশাল সৈন্যবহর নিয়ে, সৈন্যবহর বা সেনাবহর মানে অনেক সেনা নিয়ে, অনেক সৈনিক নিয়ে আসছেন। তখনও কি হয়ে নাই, বুড়ের আরো ফুটে নাই, তো বুড়ের আরো মানে তখন সকাল হয় নাই আর কি, সূর্য উঠে নাই। তো ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা করলো, কি করলো, বাঁশের কেল্লায় হামলা করলো। তো ইংরেজরা হচ্ছে বুম বুম করে হচ্ছে কি অনেকগুলা কামান থেকে গুলা ছুটতে শুরু করলো, বুম বুম মানে এখানে কামান থেকে গুলা ছুড়ার বুঝাচ্ছে। তো আর তিতুমির কি বললেন, তিতুমির বললেন যে তোমরা লড়াই করে যাও, ওদের হচ্ছে গিয়ে এই কামানের গুলা কিংবা হচ্ছে গিয়ে গুলি, বন্দুকের গুলি, এগুলাকে ভয় পেও না, তোমরা লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও, তোমরা লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। তো উনারা হচ্ছে গিয়ে যুদ্ধটা কন্টিনিউ হলো, চলতে থাকলো। তো এরপরে কি হলো, এরপরে হচ্ছে কি হঠাৎ একটা গুলি এসে তিতুমিরের বুকেতে লাগলো, হঠাৎ একটা গুলি এসে গুলি লাগলো, কি লাগলো, গুলি লাগলো তিতুমিরের বুকে, বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার, বাঁশের কেল্লার মধ্যে কি হইছে, তার প্রাণ চলে গেছে। তিতুমির বললেন একদিন এই দেশ ঠিক স্বাধীন হবে, একদিন এই দেশ কি হবে, ঠিক স্বাধীন হবে। আর তার যেই সাথে তারা যেই তরুণরা তার সাথে প্রশিক্ষণ নিয়েছিলেন কিংবা হচ্ছে গিয়ে তার সঙ্গী ছিলেন, সেই অনেক সঙ্গীকে তিতুমিরের বন্দি করা হলো, তিতুমিরের অনেক সঙ্গীকে কি করা হয়েছে, বন্দি করা হয়েছে। সঙ্গীর কিন্তু দন্তেশ্ব উম্ময় গয় সঙ্গী, এইখানে সঙ্গী দীর্ঘইকার এখানে ব্যবহার করা হয় সঙ্গীদের ক্ষেত্রে। তো সঙ্গীকে কি করা হয়েছে, অনেক সঙ্গীকে বন্দি করা হয়েছে, এটা দন্তীয় নয় আর বন্দি করা হয়েছে। তিতুমির নেই কিন্তু আমরা আছি। তিতুমির এই দেশের স্বাধীনতার জন্য স্বপ্ন দেখেছিলেন এবং কোনো একটা সময় এসে অবশেষে 1947 সালে ব্রিটিশদের থেকে ইংরেজদের থেকে বাংলাদেশ, ভারত উপমহাদেশ, পাকিস্তান সবকিছু স্বাধীনতা লাভ করেছিল, ঠিক আছে। কিন্তু সেই স্বপ্ন দেখেছিলেন, সেই যুদ্ধ শুরু করেছিলেন কারা, তিতুমিরদের হাত ধরে সেই যুদ্ধ শুরু হয়েছিল। আশা করি চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারছো, তোমাদের কোনো অসুবিধা হয় না। এটা মূলত ইংরেজদের বিরুদ্ধে তিতুমিরের যুদ্ধ, তিতুমিরের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা এবং এই যে সংগ্রাম, নীল চাষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে তিনি লড়াই করে গেছেন এবং শহীদ হয়েছেন তিনি। বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়। তো আগে বারো মানে কি, আগে বারো মানে হচ্ছে গিয়ে সামনে এগিয়ে যাও, আগে বারো মানে কি, সামনে এগিয়ে যাও। চাবকে আমরা বলছিলাম না, কে চাবকের কথা বলছি, যে চাবকে চামড়া তুলে নেব, চাবকে পিঠের চামড়া তুলে নেব, এটাকে বলছিলেন জমিদাররা বলছিল। তো চাবকে মানে কি, চাবকে মানে কি, চাবুক মেরে। প্রশিক্ষণ মানে হাতে কলমে শিক্ষা, বই পড়ে যে শিক্ষা সেটাকে বলা হয় শিক্ষা প্রদান করা, আর যখন সেটা আমরা হাতে কলমে দিব তখন সেটাকে বলা হয় প্রশিক্ষণ। সেটাকে কি বলা হয়, প্রশিক্ষণ। তাহলে প্রশিক্ষণ মানে হাতে কলমে শিক্ষা। দুর্গ মানে হচ্ছে শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা,
এখন তোমরা বলবা ভাই সামরিক আবার মানে কি? যুদ্ধের জন্য যেই ব্যক্তিরা প্রস্তুত থাকেন, যেমন আমাদের দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, তা বা হচ্ছে এই যে সেখানে যারা যে অফিসাররা আছেন কিংবা সৈনিকরা আছে, তারা হচ্ছে সামরিক ব্যক্তি। তাদের জন্য যেই বাসভবন কিংবা তাদের যুদ্ধের সরঞ্জাম রাখার যে জায়গা কিংবা তাদের যেই সেনাবাহিনীর যেই অঞ্চলটা আছে বা যেই স্থাপনাগুলো আছে সেগুলোকে বলা হয় সামরিক স্থাপনা। যে ভবন আছে কিংবা যেই ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলোকে বলা হয় সামরিক স্থাপনা। সেগুলোকে কি বলা হয়? অর্থাৎ যুদ্ধের জন্য যেই ব্যক্তিরা সামরিক। আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুত না, সেজন্য আমরা কি? আমরা বেসামরিক মানুষ। আমরা কি মানুষ? বেসামরিক মানুষ। তাহলে সামরিকের বিপরীত কি? বেসামরিক। সামরিক মানে হচ্ছে যারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তাদেরকে বলা হয় সামরিক। আর এর বিপরীত শব্দ কি? বেসামরিক। বেসামরিক মানে আমরা যারা যুদ্ধের জন্য প্রস্তুত নয় তারা হচ্ছে বেসামরিক। আচ্ছা, তাহলে দুর্গ কি? দুর্গ মানে হলো একটা স্থাপনা, একটা ভবন বা একটা হচ্ছে গিয়ে একটা বিল্ডিং বলতে পারো, যে কোনো কিছু। তখন তো আর এরকম বিল্ডিং হইতো না, তখন বাঁশ দিয়ে ওনারা দুর্গটা তৈরি করছিলেন, সেজন্য বাঁশের কেল্লা বলা হয়। তো শক্তিশালী ও সুরক্ষিত। সুরক্ষিত মানে কি? যেখানে সহজে আক্রমণ করা যায় না সেটাকে সুরক্ষিত বোঝায়। শক্তিশালী, সুরক্ষিত সামরিক স্থাপনা। এরপরে হচ্ছে বাঁশের কেল্লা। বাঁশের কেল্লা মানে এই যে একটু আগে দুর্গ বললাম না, দুর্গ মানে কি? একটা স্থাপনা যেটা হচ্ছে সামরিক যুদ্ধের জন্য তৈরি করা হয়। তো যেটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল, কেল্লা মানে দুর্গ বোঝায়, বাঁশের তৈরি দুর্গ, সেজন্য হচ্ছে কি বাঁশের কেল্লা। বাঁশের কেল্লা মানে কি? বাঁশ দিয়ে তৈরি দুর্গ, বাঁশ দিয়ে তৈরি দুর্গ। বান মানে কি? বান মানে হচ্ছে বন্যা। বান মানে বন্যা। আমরা বলছি, যে কৃষক বলছিল না যে বানের জলে আমাদের ফসল ভেসে গেছে, মানে হচ্ছে কি বন্যার জলে। তাহলে বান মানে কি? বন্যা। লড়াই মানে কি? লড়াই মানে হচ্ছে যুদ্ধ। লড়াই মানে কি? যুদ্ধ। এই যে দ আর দয়ের নিচে এটা মানে কি? এটা হচ্ছে গিয়ে দ যোগ ধ। দ যোগ ধ, এটা আমরা একসাথে লিখি ধ। দয় ধয়, দয় ধয়, যুদ্ধ। আচ্ছা, এরপর হচ্ছে শায়েস্তা। শায়েস্তা মানে হচ্ছে দমন করা, শাস্তি দেওয়া, সাজা দেওয়া। শায়েস্তা মানে কি? দমন করা, দমন, শাস্তি, সাজা। আচ্ছা, সেনাবহন মানে হচ্ছে গিয়ে সেনা দল। সেনাবহর মানে কি? সেনা দল। এই শব্দার্থগুলো মনে রাখা এবং তোমরা খাতায় লিখে লিখে তোমরা করবা, যাতে তোমাদের অনেক মনে থাকে এবং হাতের লেখাটাও যাতে তোমাদের সুন্দর হয়। বাংলাতে কিন্তু হাতের লেখাটাও গুরুত্বপূর্ণ। শিশুটি আচ্ছা, এখন আমরা কি করব? শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করব। শিশুটির কঠিন ড্যাশ করলো। তো কি করলো? অসুখ করলো। আমরা পড়ে আসছিলাম না, শিশুটির কঠিন কি করলো? অসুখ করলো। তাহলে এই শূন্যস্থানে কি হবে? অসুখ হবে। আচ্ছা, তো এরপরে তিতুমির দেশ বিরুদ্ধে কথা বলতেন। তিতুমির কিসের বিরুদ্ধে কথা বলতেন? অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। এখানে দেশের কি মধ্যে কি হবে? অন্যায় হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা সুন্দর করে খাতার মধ্যে লেখার চেষ্টা করব অন্যায়ের বিরুদ্ধে। বানানটা খুব গুরুত্বপূর্ণ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তিতুমির বাঁশের কেল্লায় ড্যাশ প্রশিক্ষণ দিতে পারে। কাদের প্রশিক্ষণ দিচ্ছে মনে আছে তোমাদের? আমরা পড়ছিলাম তরুণদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। তরুণ কারা? বাঁশের কেল্লায় তরুণদের। তরুণদের প্রশিক্ষণ দিচ্ছেন। দেশ জন্য কিছু করা দরকার। দেশের স্বাধীনতার জন্য, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। আমরা কি বলছিলাম? দেশের মানুষের জন্য। দেশের কিসের জন্য? মানুষের জন্য কিছু করা দরকার। লর্ড বেন্টিং কি করছিলেন? বিশাল সেনাবহর পাঠিয়েছিলেন। বিশাল সেনাবহর পাঠিয়েছিলেন। দেখছো, একটা চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইন আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকটা জায়গা থেকে আমাদের প্রশ্ন আসবে। লর্ড বেন্টিং বিশাল কি পাঠিয়েছিলেন? সেনাবহর পাঠিয়েছিলেন। লর্ড বেন্টিং বিশাল সেনাবহর পাঠিয়েছিলেন।
তাহলে শূন্যস্থান পূরণ তোমাদের আবার রিভাইজ দিয়ে দেই। শিশুটির কঠিন কি করলো? অসুখ করলো। তিতুমির দেশ বিরুদ্ধে কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তিতুমির বাঁশের কেল্লায় দেশ প্রশিক্ষণ দিতে লাগলেন, তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। দেশ জন্য কিছু করা দরকার, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। লর্ড বেন্টিং বিশাল দেশ পাঠালেন, সেনাবহর পাঠালেন। কি পাঠালেন? সেনাবহর পাঠালেন। তো আসো আমরা এখন হচ্ছে শূন্যস্থানের পরে কিছু বিপরীত শব্দ শিখবো। বিপরীত শব্দ কি আছে এখানে? হচ্ছে আমরা প্রথমে হচ্ছে গিয়ে শব্দ, এরপরে এখানে আমরা হচ্ছে বিপরীত শব্দ শিখবো, এরপরে সেই বিপরীত শব্দ দিয়ে একটা করে শব্দ তৈরি করব। তো ছোট, ছোট এর বিপরীত শব্দ কি? বড়। ছোট এর বিপরীত শব্দ কি? কোনো কিছু খুব ছোট সেটাকে ছোট বলে, আর এটার বিপরীত কি হবে? অনেক বড় কিছু। আচ্ছা, তাহলে ছোট এর বিপরীত শব্দ বড়। আমাদের বড় দিয়ে একটা বাক্য তৈরি করা। যখন বলবে বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করা, তখন আমরা বিপরীত শব্দটা দিয়ে বাক্য তৈরি করব। ঠিক আছে? আমাদের গ্রামে বড় একটি বট গাছ আছে। বড় দ্বারা আমরা কি বললাম? আমাদের গ্রামে একটা বড় নদী আছে, তুমি বলতে পারো। আমার কাছে বড় একটি নৌকা আছে। আমাদের গ্রামে বড় একটি নদী আছে, বড় একটি গাছ আছে, আমাদের গড়টি অনেক বড়, আমাদের বিদ্যালয়টি অনেক বড়। যা ইচ্ছা তোমরা লিখতে পারো। আমি যেটা উদাহরণ দিচ্ছি এটা জরুরি না যে এটাই লিখতে হবে, তোমাদের বাক্যটা বানানো শিখতে হবে। এই শব্দ ব্যবহার করে তোমাদের একটা বাক্য লিখতে হবে। তেতো, তেতো মানে আমরা কোথায় বলছিলাম যে ওষুধ তেতো হয়, তো তেতো এর বিপরীত কি? তেতো খেতে তো আমাদের ভালো লাগে না, কি খেতে ভালো লাগে? মিষ্টি খেতে ভালো লাগে। তাহলে তেতো এর বিপরীত হচ্ছে মিষ্টি। তেতো এর বিপরীত হচ্ছে মিষ্টি। মিষ্টি বানানটা খেয়াল করো, ময় রস্যইকার মূর্ধন্যস্ব আর ট, মূর্ধন্যস্ব আর কি? ট, মিষ্টি। এটা হচ্ছে গিয়ে মিষ্টি বানান। তো আমরা বানানগুলা সব সময় খুব খেয়াল করব। ক্লাস 5-এ বানানের জন্য খুব গুরুত্বপূর্ণ, বাংলার বানানটা শেখা খুব জরুরি। এবং মিষ্টি, তেতোয়ের বিপরীত হচ্ছে মিষ্টি। আমটি খুব মিষ্টি, তুমি বলতে পারো চকলেটটি খুব মিষ্টি। আমার মিষ্টি খেতে ভালো লাগে। যা ইচ্ছা তুমি লিখতে পারো, শুধু মিষ্টি শব্দটা থাকা লাগবে। বিরুদ্ধে মানে কি? বিরুদ্ধে মানে হচ্ছে বিপক্ষে। বিরুদ্ধে মানে কি? বিরুদ্ধে মানে বিপক্ষে। তাহলে বিরুদ্ধে মানে যদি বিপক্ষে হয়, তাহলে এর বিপরীত শব্দ কি হবে? বিরুদ্ধে মানে যদি বিপক্ষে হয়, তাহলে তার বিপরীত শব্দ হবে পক্ষে। বিরুদ্ধে মানে বিপক্ষে। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, মানে অন্যায়ের বিপক্ষে কথা বলছি। আর তাহলে আমি কি হবে? আমি সত্যের পক্ষে। বিপরীত শব্দ কি? পক্ষ। বিরুদ্ধের বিপরীত শব্দ হচ্ছে পক্ষে। সবাই সত্যের পক্ষে কথা বলবে, সবাই সত্যের পক্ষে। তুমি বলতে পারো আমি হচ্ছে দেশের পক্ষে কাজ করব, আমি হচ্ছে গিয়ে ন্যায়ের পথে কাজ করব। ঠিক আছে? তোমার যা ইচ্ছা লিখতে পারো, শুধু শব্দটা, পক্ষ শব্দটা থাকা লাগবে। দমন, দমন মানে হচ্ছে গিয়ে কোনো কিছুকে বন্ধ করে দেওয়া, কোনো কিছুকে শায়েস্তা করা, সাজা দেওয়া। আর যদি বলি আমি তোমাকে দমন করতেছি, তার মানে তোমাকে আমি থামিয়ে রাখতেছি। আর যদি বলি তোমাকে আমি থামিয়ে রাখতেছি না, কাজ করতেছি, সাহায্য করতেছি, সেটাকে বলা হয় উৎসাহ দেওয়া। সেটাকে কি বলে? উৎসাহ দেওয়া। যেমন আমাদের শিক্ষকরা কি করেন? আমরা শিক্ষকরা হচ্ছে গিয়ে তোমাদেরকে উৎসাহ দেই পড়াশোনা করার জন্য, ভালো কাজ করার জন্য। শিক্ষকরা আমাদের ভালো কাজে উৎসাহ দেন। তাহলে উৎসাহ হচ্ছে দমনের বিপরীত। দমন মানে থামিয়ে রাখা, আর উৎসাহ হচ্ছে তার কোনো কিছু করার জন্য আরো এগিয়ে দেওয়া। এখন আসো তরুণ। তরুণ মানে কি? যিনি হচ্ছে গিয়ে খুব, যার বয়স 16, 17, 20 কিংবা 25 বছর, এটা হচ্ছে গিয়ে তরুণ বয়স। এখানে সে অনেক খুব দ্রুত হাঁটতে পারে, যুদ্ধ করতে পারে। কিন্তু তার বিপরীত শব্দ কি? তার বিপরীত শব্দ হলো বৃদ্ধ, যিনি সহজে হাঁটতে পারেন না, তরুণদের মতো গায়ে এত শক্তি নেই। তাহলে তরুণের বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধ। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটছেন। বৃদ্ধ লোকটি কি করছেন? ধীরে ধীরে হাঁটছেন। স্বাধীন, স্বাধীনের বিপরীত শব্দ হচ্ছে পরাধীন। স্বাধীনের বিপরীত শব্দ কি? স্বাধীন মানে আমরা খুব সহজে নিজের মতো করে চলাফেরা করতে পারবো। আর পরাধীন মানে আরেকজন আমাদের নিয়ম কানুনের মধ্যে আটকে রাখবে, ওদের মতো করে আমাদের চলতে হবে, উঠতে হবে, বসতে হবে। এটা হচ্ছে পরাধীন। যেমন ইংরেজদের কাছে আমরা পরাধীন ছিলাম, কিংবা হচ্ছে জমিদারদের কাছে আমরা পরাধীন ছিলাম। পরাধীন বানানটা একটু খেয়াল করো। পরাধীন মানে পরের অধীন। পরাধীন মানে কি? পরের অধীন। আমরা পরাধীন থাকতে চাই না, কিংবা আমি বলতে পারো পরাধীনতা আমরা ভালোবাসি না, পরাধীন থাকা আমরা পছন্দ করি না। যা ইচ্ছা তোমরা বলতে পারো। তাহলে বিপরীত শব্দ তোমরা বুঝতে পারছো। এখন আমরা শিখব প্রশ্নের উত্তর দেওয়া। প্রথম প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন যখন আসবে
আমরা প্রথমে হচ্ছে কি এক লাইনে উত্তর দিব, যেগুলো এক লাইনে উত্তর দেওয়ার বেশি, আর যদি আমরা পারি কমপক্ষে আরো একটা লাইন সাথে যুক্ত করব। যখন হচ্ছে যেই প্রশ্নটাতে লেখা সুযোগ আছে আমরা সেগুলোতে অতিরিক্ত লিখবো, ঠিক আছে? তো তিতুমিরের জন্ম কত সালে? তিতুমিরের জন্ম আমরা বারবার এটা পড়ে আসছি, 1782 সালে। 1782 সালে তিতুমির জন্মগ্রহণ করেন। আমরা সুন্দর করে লিখবো। তিতুমির কে কি করতেন? তিতুমির হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতেন, কৃষক এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করার জন্য কাজ করতেন, ব্রিটিশ ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে লড়াই করতেন, মানুষের সুরক্ষার জন্য বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন, যে সেখান থেকে যুদ্ধ করার জন্য, সেখান থেকে কি করার জন্য? যুদ্ধ করার জন্য বাঁশের কেল্লা নির্মাণ করছিলেন। তো এছাড়াও তিনি ছোটবেলায় কি কি করতেন? ছোটবেলায় তিনি তীর খেলা, তীর ছোড়া শিখেছেন, তারপর হচ্ছে তরবারি চালানো শিখেছেন, ঠিক আছে? এরপরে হচ্ছে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল? আমরা পড়েছিলাম না যে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার আসছিলেন তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনিই পরে পালিয়ে গেছিলেন। তাহলে আমরা এখানে শুধু প্রশ্ন করছি কেন পাঠানো হয়েছিল, তো তিনাকে পাঠানো হয়েছিল তিতুমিরকে দমন করার জন্য, তিতুমিরকে দমন করার জন্য। আমরা জায়গাগুলো খুব প্রত্যেক চরিত্রের কথা মনে রাখবো এবং সেই অনুযায়ী আনসার করার চেষ্টা করব। আসো, নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিল? নীল চাষিরা যখন জোর করে নীল চাষ করা হতো, তখন নীল চাষিরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল যে আমরা নীল চাষ করব না, নীল চাষ করতে অস্বীকার করেছিল। অস্বীকার করা মানে হচ্ছে করব না, অর্থাৎ হচ্ছে কি তাদের বিরুদ্ধাচরণ করেছিল, বিপক্ষে গিয়েছিল। তারা একত্রিত হয়ে অত্যাচারী নীলকরদের বিরুদ্ধে আন্দোলন। নীলকরদের মানে হচ্ছে গিয়ে ওই সময় যারা হচ্ছে গিয়ে নীল চাষে বাধ্য করছিল জমিদার এবং ইংরেজরা, তাদের বিরুদ্ধে তারা কি করেছিল? আন্দোলন করেছিল এবং প্রতিবাদ করেছিল, নিজের অধিকার রক্ষা করার জন্য সাহসের সাথে সংগ্রাম করেছিল। সংগ্রাম মানে কি? সংগ্রাম মানে কোনো কিছুর হচ্ছে বিরুদ্ধে গিয়ে কষ্ট করা, কোনো কিছুর জন্য যেমন আন্দোলন করা, কষ্ট সহ্য করা, এটাকে বলা হয় সংগ্রাম। তাদের এই প্রতিবাদ ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত। এটা কি নামে পরিচিত? নীল বিদ্রোহ। নীল চাষিরা যে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন, এটাকে বলা হয় নীল বিদ্রোহ। কেন করেছিলেন? আমরা বলেছিলাম না সেই গল্পটা, যে নীল চাষিদের বাধ্য করা হতো ইংরেজদের, যাতে হচ্ছে গিয়ে ইংরেজরা বাধ্য করতো নীল চাষ করার জন্য, কিন্তু এই নীল চাষটা কৃষকদের জন্য উপকারী ছিল না। এখন আসো এরপরে আমরা হচ্ছে গিয়ে 9 নাম্বার প্রশ্নে আমরা ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল? তো তিতুমিররা হচ্ছে গিয়ে, তিতুমির তো ছোটবেলা থেকেই দেশের মানুষের জন্য, কৃষকদের জন্য নানা ধরনের অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে গিয়ে কথা বলতেন। তো তখন হচ্ছে গিয়ে এদেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলতেন। তো তিনি ইংরেজরা যখন এদেশের মানুষের উপর, কৃষকদের উপর কি করলো, কৃষকদের উপর হচ্ছে কি অত্যাচার করলো, নির্যাতন করলো, অন্যায় করলো, তখন তিতুমির সেই দুঃখ, মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারলেন না। তিনি খুব কষ্ট পেতেন মানুষের কষ্টে। তাই তিনি দেশের মানুষের অন্যায়ের থেকে রক্ষা করার জন্য এবং ইংরেজদের শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি কি করলেন? যুদ্ধ করলেন এবং তিতুমিরের প্রতিবাদ করলেন, ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার চিন্তা করলেন। দেশের কল্যাণের জন্য তুমি কি করতে চাও তা লিখো। এইটা তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? তুমি কি করতে চাও সেটা তুমি, আমি একটা হচ্ছে গিয়ে তোমাদের জাস্ট উদাহরণ দিচ্ছি, এভাবে লিখতে পারবে, তুমি তোমার মতো করে সেটা সাজিয়ে লিখতে পারবে যে আমি একজন সৎ এবং দায়িত্বশীল সচেতন নাগরিক হব। আমরা আর কিছু হতে পারি আর না পারি, আমরা তো একজন ভালো নাগরিক হতে পারবো, যেই নাগরিকরা হচ্ছে গিয়ে অন্য মানুষের কোনো ক্ষতি করবে না, যার দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না, অন্য কেউ অত্যাচারিত হবে না, জুলুমের শিকার হবে না, মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। পরিবেশ রক্ষা করব, পরিবেশ দূষণ করব না, গাছ লাগাবো সবসময়। তারপরে হচ্ছে গিয়ে দেশের অন্যায়ের বিরুদ্ধে, কোনো মানুষ অন্যায় করলে, তার দুর্নীতি করলে তার বিরুদ্ধে সচেতন থাকবো, মানুষের উপকারে কাজ করব। তুমি আরও অনেক কিছু তুমি তোমার মতো করে লিখতে পারো, বাট সময়ের দিকে খেয়াল রাখো, পরীক্ষা কিন্তু সময় নির্দিষ্ট করা দেওয়া, সেই সময়ের মধ্যে তোমাদের শেষ করতে হবে।
আসো আমরা হচ্ছে গিয়ে আজকের শেষ পড়াটা পড়ে ফেলি। এই চ্যাপ্টারের শেষ পড়াটা হলো নিচের বাক্যগুলো বিরাম চিহ্ন যুক্ত করো। বিরাম চিহ্ন মানে কি? বিরাম চিহ্ন মানে হচ্ছে তোমরা জানো কমা দেওয়া, তারপরে হচ্ছে দাড়ি দেওয়া, কমা দাড়ি। কমা মানে কি? যখন অল্প বিরতি থাকে তখন সেটাকে কমা দেওয়া হয়, আর যখন কোনো বাক্য শেষ হয়ে যায় তখন সেখানে দাড়ি দেওয়া হয়। কোনো বাক্য শেষ হয়ে গেলে কি হয়? দাড়ি দিতে হয়। আর কারো যখন কোনো কথা বলেন সেটাকে বলা হয় তখন সেটাকে একটা যতিচিহ্ন ব্যবহার করতে হয়। ইংরেজিতে এটাকে বলা হয় কোটেশন মার্ক। আর আমরা এখানে বলো উক্তির জন্য কারো উক্তি দিলে আমরা এরকম একটা সাইন ব্যবহার করব, এরকম একটা চিহ্ন ব্যবহার করব, তাই না? আসো, খুব তেতো ঔষধ। খুব তেতো ঔষধ, এখানে কিন্তু কমার কিছু নাই, এক টানে একটা বাক্য বলা যায়। শুধু যেহেতু বাক্য শেষ হয়েছে শেষে আমরা একটা দাড়ি দেব। বাক্য যেহেতু শেষ হয়েছে শেষে কি করব? প্রত্যেক বাক্যে শেষে দাড়ি দিতে হয়। বাক্য শেষ হয়েছে সেজন্য দাড়ি দেব। খাজনা দেব না, খাজনা দেব না, এটার শেষে তোমাদের বইয়ে এটা একটা আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া হয়েছে। সাধারণত খাজনা তো দিতে হয় জমিদার, সেই সময় সেটা নিয়ম ছিল, কিন্তু সেটার বিরুদ্ধে যখন আশ্চর্যবোধক একটা কথা বলা হয়েছে যে খাজনা দেব না, ওদের কাছে খুব আশ্চর্যজনক একটা কথা শোনাইছে, সেজন্য সেখানে একটা কি ব্যবহার করব? আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব। এখানে বাক্যটা আবার পড়া, খাজনা দিবি না মানে কি? মানে খাজনা দেওয়ার কথা, এটা হচ্ছে কি জমিদার বলেছিল যে খাজনা দিবি না তুই, তো এই যে আশ্চর্য হয়ে বলেছিল, সেজন্য হচ্ছে গিয়ে খাজনা দিবি না, এরপরে হচ্ছে কি হবে? একটা আশ্চর্যবোধক চিহ্ন হবে। হুজুর আমি গরিব মানুষ। হুজুর বা স্যার বা হচ্ছে জনাব আমরা যখন বলি তখন হচ্ছে গিয়ে ওনাকে সম্বোধন করি। বা আমি যদি বলি আব্দুল্লাহ বা করিম বা হচ্ছে তোমার নাম যেটাই হোক, যে আমি তোমাকে বললাম যে করিম, করিম বলার পরে আমি একটু থামলাম, তুমি কি পড়াশোনা করবে না? তখন এটা প্রশ্ন করলাম। বা আমি যদি বলি করিম তোমার বা তাহসিন তোমাকে তুমি হচ্ছে গিয়ে পড়াশোনা করো, তখন আমি কি করলাম? তাহসিনের পরে একটু থামলাম। এই যে কাউকে সম্বোধন করার পরে একটা কমা দিতে হয়। এখানে হুজুর বলে কমা কি করা হয়েছে? সম্বোধন করা হয়েছে, সেজন্য হুজুরের পরে একটা কমা হবে। হুজুর, সেজন্য এটা কি হবে? কমা হবে। হুজুর আমি গরিব মানুষ। গরিব মানুষ এটা হচ্ছে গিয়ে একটা দাড়ি হবে। বাক্য শেষ হয়েছে সেজন্য দাড়ি হবে। আর হুজুর এটা সম্বোধন করার জন্য হুজুরের পরে একটা কমা হবে। তিতুমির নেই কিন্তু আমরা আছি। তিতুমির নেই, এখানে বাক্যের মধ্যে একটা কি হয়েছে? এটা বিরাম নেওয়া, এটা হচ্ছে গিয়ে থামা হয়েছে, একটু সময়ের জন্য থামা হয়েছে। একটু সময়ের জন্য যখন আমরা থামি বা বাক্যের দুইটা অংশ থাকলে একটা অংশ শেষ হওয়ার পরে আমরা কমা দেই, এরপরে পুরো অংশ শেষ হওয়ার পরে আমরা দাঁড়িয়ে দেই। তাই তিতুমির নেই একটা কমা, এরপরে কিন্তু আমরা আছি, সেজন্য তিতুমির নেই এর পরে একটা কমা হবে, কিন্তু আমরা আছি এর পরে একটা দাঁড়ি হবে। এই এখন দেখেন তিতুমির বললেন, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আমি যদি বলি স্যার বললেন, স্যার বললেন, এখানে স্যারকে কিন্তু সম্বোধন করে না। স্যার যে বলছেন এখানে কেউ সম্বোধন করে না, স্যার আপনি ভালো আছেন, তখন আমরা স্যারের পরে কমা দিতাম। এখন স্যারের পর স্যার বলতেছেন, এটা বাক্য আমরা বলতেছি, তো স্যার বললেন, এই যে বললেন বা বলেন বা বলেছিলেন, এইটার পরে কি হবে? একটা কমা হবে। এটার পরে একটা কমা হবে। কি বলছেন এরপরে সেটাকে আমরা কোটেশন, যা বলছেন সেটাকে আমরা কি করব? এই যে উক্তি চিহ্নের মধ্যে আমরা ঢুকাবো। তো দুইটা হচ্ছে উপরে দুইটা কমার মতো দিতে হবে, উপরে উল্টা করে দুইটা কমার মতো দিতে হবে। দিলাম, দিয়ে লিখলাম তোমরা পড়াশোনা করো। স্যার বললেন তোমরা পড়ো, এতটুকু থাকো, তোমরা পড়ো। যে এই যে দেওয়ার পরে দাড়ি দিলাম, কি করলাম? দাড়ি দিলাম। দাড়িটা শেষ হওয়ার পরে আমরা কি করব? এই যে প্রথমে যেই আমরা যেই জ্যোতি চিহ্নটা দিয়েছিলাম সেটা আমরা কি করব? শেষ করব, সেটা আবার উল্টো করে দিব। সেটা কি করে দিব? সেটা আবার উল্টো করে দিতে হবে। এটাকে বলে ইংরেজিতে বলে কোটেশন মার্ক। একটা কোটেশন মানে হচ্ছে একটা উক্তি। এই উক্তিকে আমরা একটা এই বিরাম চিহ্নের মধ্যে আমরা ঢুকাইলাম, ঠিক আছে? তার মানে বললেন পড়ার পরে একটা কমা দিব, এরপরে যেই বাক্যটা বলছেন সেটা লিখে সেটার উপর একটা বিরাম চিহ্ন দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আসো, আমরা যদি তিতুমির বললেন বলার পরে কি করব? আমরা বললেনের পরে একটা কমা দিব, আর এরপরে হচ্ছে এখানে একটা কোটেশন মার্ক দিব। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব আমরা,
দিয়ে বাক্য শেষ হয়েছে, এরপরে দাড়ি দিলাম, এরপরে উপরে আরো দুইটা হচ্ছে গিয়ে উক্তি চিহ্ন দিয়ে আমরা শেষ করব। ঠিক আছে, তাহলে বললেনের পরে কমা, আর এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্রদান করবো, এটার জন্য দাড়ি, আর এই যে এটা একটা তার উক্তি, কারো উক্তি বললে কারো কথা, আমি যদি বলি আমার বন্ধু বলেছে, আমার বন্ধু বলেছে, তাহলে বলেছের পরে কমা হবে। এখন আমি বন্ধুর কথা, বন্ধু যে কথা বলেছে সেটা বলবো, সেজন্য তার উক্তি, উক্তি চিহ্ন দিলাম। কেমন আছো, কি আছো, কেমন আছো, আমার বন্ধু বললো কেমন আছো। কেমন আছো কি একটা প্রশ্ন না, তাহলে এটার পরে কি দিব, একটা প্রশ্নবোধক চিহ্ন দিব, একটা প্রশ্নবোধক চিহ্ন দিব, এরপরে এই উক্তি চিহ্নটা উপরে দিব, এই উক্তির চিহ্নটা উপরে দিব, কারণ এটা তার একটা কথা, তার একটা উক্তি, সেজন্য এটার উপরে উক্তি চিহ্ন দিতে হয়। আর তিনি বলেছে বা বললেন বা যেটাই হোক সেটার উপরে একটা কমা দিতে হয়। আশা করি তোমরা বিরাম চিহ্ন নিয়ে জেনেছো। আমরা আরো অনেকগুলা বিরাম চিহ্ন প্র্যাকটিস করব, প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা চেষ্টা করব কিছু না কিছু বিরাম চিহ্ন নিয়ে আলাপ করতে, যাতে তোমাদের রিভিশন হয় বারবার। তাহলে আজকের তিতুমির চ্যাপ্টার নিয়ে এই পর্যন্তই। তোমাদের বইয়ে শেষে অনুশীলন দিয়ে যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমরা খাতায় উত্তর করার চেষ্টা করবে। এই চ্যাপ্টারে যতগুলো গুরুত্বপূর্ণ আমি লাইন দাগিয়ে দিয়েছি, এই শব্দগুলো মনে রাখা জরুরি, সেগুলো খাতায় লিখবে যাতে বানানটা মনে থাকে, সঠিকভাবে তোমরা আনসার করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের বাংলা ক্লাসে তোমরা আমার শেষ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।